ওনার সম্পর্কে একটা বলা হয় যে 29 লক্ষ টাকা প্রাইম মিনিস্টার অফিস থেকে গ্র্যান্ট নিয়েছেন। এটা নেওয়া উচিত না অবশ্যই, তবে ওনার এটা সততারই প্রতিভূ যে উনি আসলে ঘুষ খাননি, টাকা নেন নেই, দুর্নীতি করেন নেই। তো ওনার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অনুদান প্রয়োজন হয়েছে। অনেকেরই তো প্রয়োজন হয় না, অনেক সচিবের তো কয়েক হাজার কোটি টাকা থাকে। চিন্তা করলে আমি মনে করি যে তাকে ওই রায়ের জন্য অ্যারেস্ট করা এটা খুব একটা আমি যুক্তিসঙ্গত কারণ বলি না। দেখুন, আসলে যখন হাই পলিটিক্যাল ইস্যু আসবে, সুপ্রিম কোর্টের জেনুইনলি বলা উচিত এগুলো পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল পার্টিরা সেটেল করবে, আমরা এগুলোতে ইনভলভ হব না, এটাই বলা উচিত। অথবা বলে দিতে পারি ডক্টরিন অফ পলিটিক্যাল কোশ্চেন আছে। খুব দুঃখজনক বিষয়, বঙ্গবন্ধুর হত্যা মামলাও অনেক কোর্ট রিফিউজ করেছিল যে পলিটিক্যাল কোশ্চেন, এখানে আমি হত্যা মামলার হিয়ারিং করব না। পরে একজন বিএনপির সময় বারের সেক্রেটারি ছিলেন জাস্টিস ফজলুল করিম, উনি বঙ্গবন্ধু হত্যা মামলাটা শুনেছিলেন। তাকে আবার 4 বার সুপারসিড করা হয়েছিল। উনি অত্যন্ত ভালো জাজ ছিলেন, কিন্তু 4 বার আওয়ামী লীগের আমলে সুপারসিড করে 5 বারের বার গিয়ে উনি চিফ জাস্টিস হন। তো বাংলাদেশের একটা প্রবলেম হচ্ছে একটা রায় তো আর বন্দুকের গুলি না, অথবা একটা হত্যার আদেশ না, একটা রায়। অবশ্যই ইমপ্লিকেশনসটা হাই পলিটিক্যাল, এবং আমি সবসময় বলবো পলিটিক্যাল কোশ্চেনে জুডিশিয়ারি ইনভলভ না হওয়াই ভালো। দ্যাট ক্রিয়েট এ সিচুয়েশন কল জুডিশিয়ালাইজেশন অফ পলিটিক্স অর পলিটিসাইজেশন অফ জুডিশিয়ারি। কিন্তু এই রায় কিন্তু 4 জন বিচারপতি ছিল এই কেয়ারটেকারের বিলোপের পক্ষে, আর 3 জন বিচারপতি ছিলেন জাস্টিস ওয়াহাব মিয়া আদার্স, তারা ছিলেন কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাজ ইট ইজ রেখে দেওয়ার পক্ষে। এই মামলার প্রথম লয়ার ছিলেন দিকপাল আইনজীবী এম আই ফারুকি সাহেব। উনি মামলাটা প্রথম লয়ার ছিলেন, পরে অসুস্থ হওয়ার কারণে হয়তোবা কিউসি সাহেব আসেন। তো এম আই ফারুকি সাহেবও কিন্তু আমিপন্থী আইনজীবী হিসেবে পরিচিত না, উনি অরিজিনালি বিহারি রুটস, এবং উনি খুবই ভালো লয়ার, কনস্টিটিউশন অনেক পিআইএল কেস উনি করেছেন। এই রায়ের মধ্যে যারা অ্যামিকাস কিউরি ছিলেন তারা অনেকেই বলেছেন দেশের প্রয়োজনে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতে হবে, তবে এটা নেসেসারি ডেভিল, এটা দিয়ে জুডিশিয়ারি নষ্ট হচ্ছে, এটা দিয়ে সবকিছুই নেগেটিভ বলছে, তবে দেশের প্রয়োজনে থাকতে হবে। সো ওই জাজমেন্টটা অবশ্যই একটা মিশ্র প্রক্রিয়ার জাজমেন্ট। সেখানে 3-3-6 হতো, এবিএম খায়রুলের কারণে 4-3 হয়ে গেছে। এটাই হলো ব্যাপার। এখন আসেন, আমি নিজেও ওই সময় টকশোতে সুস্পষ্টভাবে রায়ের বিরুদ্ধে কথা বলেছিলাম, সুস্পষ্টভাবে, আর বলেছিলেন যে পরবর্তী 2টো ইলেকশন হতে পারবে অন দ্য বেসিস অফ স্যালাস পপুলার সুপ্রিমালেক্স। এখন চিফ জাস্টিস তার পক্ষে আসলে গভর্নমেন্টের বাইরে স্বতন্ত্র অবস্থান নেওয়া সম্ভব কিনা। রিসেন্ট টাইমে আমরা একটা এক্সাম্পল দেখেছি, এসকে সিনহা সাহেব, উনি একটা বিষয়ে গভর্নমেন্টের সাথে শক্ত অবস্থান নিয়েছিলেন। সেটাও কোন বিষয়ে? নিজেদের ইমপিচমেন্টের বিষয়ে, দেশ বা অন্য কোনো বিষয়ে না। কিন্তু এখন চিফ জাস্টিস থেকে জাস্টিসদের নিয়োগ দেয় সরকার, বেঞ্চ দেয় চিফ জাস্টিস, সেখানে একটা সরকার ইনফ্লুয়েন্স থাকে, তখনও ছিল, এখনো আছে, আমি এখনো আছে বলছি। এবং কে অ্যাপিলেট ডিভিশনে যাবে এটাও সরকার নির্ধারণ করে, প্র্যাকটিক্যালি প্রাইম মিনিস্টার। অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে কে চিফ জাস্টিস হবে এটাও প্রাইম মিনিস্টার ঠিক করে। এতগুলো ইনফ্লুয়েন্স যখন সরকারের থাকে, তখন আসলে আপনি কিভাবে নিরপেক্ষ জাজমেন্ট দিতে পারবেন? আর এই জাজমেন্টটা তো এমন না যে রায় খায়রুল সাহেব একাই লিখেছে, অন্যরাও লিখেছে। আরেকটা জিনিস আছে, ওনার সম্পর্কে একটা বলা হয় যে 29 লক্ষ টাকা প্রাইম মিনিস্টার অফিস থেকে গ্র্যান্ট নিয়েছেন। এটা নেওয়া উচিত না অবশ্যই, তবে ওনার এটা সততারই প্রতিভূ যে উনি আসলে ঘুষ খাননি, টাকা নেন নেই, দুর্নীতি করেন নেই। তো ওনার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর অনুদান প্রয়োজন হয়েছে। অনেকেরই তো প্রয়োজন হয় না, অনেক সচিবের তো কয়েক হাজার কোটি টাকা থাকে। তো ওই দিক থেকে চিন্তা করলে আমি মনে করি যে তাকে ওই রায়ের জন্য অ্যারেস্ট করা এটা খুব একটা আমি যুক্তিসঙ্গত কারণ বলি না। আর যিনি চিফ জাস্টিস হয়েছেন অতীতে অনেক নিদর্শন আছে। জাস্টিস মুনির যখন পাকিস্তানের আর্মিরা টেক ওভার করলো, উনি জাস্টিফাই করেছে, 1951 করেছে, 54 করেছে, মৌলভী তমজুদ্দিন মামলায় করেছে, স্টেট ফেসে 10 করেছে, জিয়াউর রহমানের আমলে ডক্টর FKM মুনিম চিফ জাস্টিস, উনি মার্শাল লকে আপিল করেছে টোটালি। এবং উনি তো পিএইচডি করা লোক ছিলেন, FKM মুনিম ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পিএইচডি, ওটা বইও আছে, লিগাল অ্যাসপেক্ট অফ মার্শাল ল, আমরা মার্শাল লর উপর পিএইচডি ছিল। তো বেসিক্যালি কোন চিফ জাস্টিস আসলে নিজে স্বতন্ত্রভাবে কাজ করতে পেরেছে বাংলাদেশে? একটা যদি মিডিয়া সঠিকভাবে কাজ না করে, পলিটিক্যাল পার্টিগুলো কম্পিটিটিভ না থাকে, পলিটিক্যাল পার্টিগুলো যদি ন্যাচারালি অর্গানিক্যালি কম্পিটিটিভভাবে ভোটে অংশগ্রহণ করতে না পারে, অনলি জুডিশিয়ারি 1 জন 2 জন 5 জন মিলে কোনো পরিবর্তন করতে পারবে না। তারা কাদামাটির মতো ওই কাদামাটির ফ্রেমেই চলে যাবে, যেটা দুঃখজনক।